তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এবং তার টিম রীতিমতো ধাওয়া খেয়েছেন, অনেকে বলছেন পিটুনিও খেয়েছেন, বাংলায় বলি পিটুনি, পিটুনি দিয়েছে আর কি। হ্যাঁ, সেটা বলা যায়, মোটামুটি পিটুনি দিয়েছে এবং আহ, আহ, বলা যায় যে তাকে পুলিশ এসে রক্ষা না করলে হয়তো এখানে বিপদ ঘটতে পারতো। আচ্ছা, ওই সময় মাহফুজ আলম কোথায় ছিল? ওই সময় ধারণা করে মাহফুজ আলম তখন যেই অডিটোরিয়ামে, খালিল অডিটোরিয়াম আছে একটা, আমি সম্পূর্ণ নামটা এখন বলতে পারছি না, ওইখানে তার থাকার কথা ধারণা করা হয়। ইভেন আচ্ছা, সে বেরোতে গিয়েও অনেক বেগ পেতে হয়েছে, তাকে সে টাইম অনুযায়ী বেরোতে পারেনি কারণ সে অবরুদ্ধ ছিল। মানে এই যে প্রতিবাদকারী যারা বা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের যারা, তারা অবরুদ্ধ করে রেখেছিল সেখানে। জি। তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এর আগে লন্ডনে যখন প্রধান উপদেষ্টা আসছিল তখনও তো এরকম এর চেয়ে অনেক বড় একটি সমাবেশ হয়েছিল, তারই এক ধরনের ছোট সংস্করণ ছিল আজকের ঘটনা। হ্যাঁ, এটা অবশ্যই বলা যায় ছোট সংস্করণ। তখনও মানে তখন তো বলা যায় যে সারা সেন্ট্রাল লন্ডন জুড়ে পুলিশি প্রহরা যেরকম ছিল, আওয়ামী লীগেরও যুক্তরাজ্য প্রবাসী নেতা কর্মী সমর্থক এবং যারা কোনোদিন আওয়ামী লীগের মিটিং মিছিল আসেনি তারাও এসে যোগ দেয়। এবং তখন একটা রাজার এই দেশে একটা প্রোগ্রামও চলতেছিল, তার একটা আহ, রাষ্ট্রীয় প্রোগ্রাম চলছিল কয়েকদিন ব্যাপী, কিন্তু তার মধ্যেও ব্যাপক এরিয়া জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে ছিল। এবং আসলে তখনও বলা যায় তারা একরকম অবরুদ্ধ অবস্থার মধ্যেই ছিল, তাদের গার্ড দিয়ে নিয়ে যেতে হতো। আহ, এটা অবশ্যই বলা চলে যে আহ, যুক্তরাজ্য বারবার প্রমাণ করেছে, যুক্তরাজ্যের আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে যে আহ, এইখানে বাংলাদেশ সরকারের, বর্তমান সরকারের যেই আসুক, তারা কেউই নিরাপদ নয়, তাদের কোনো জনপ্রিয়তা এখানে নেই। সেজন্য ওই যে কথাটা আমি আগে বললাম, যারা কোনোদিন আওয়ামী লীগের মিটিং মিছিলে আসেনি দেখেনি তারাও চলে আসে তাদের প্রতিবাদ দেখানোর জন্য। এবং এটা অনেক সময়ই এখানকার যে প্রতিবাদের রীতিনীতি সেটা ভেঙে যায়, এটা তাদের বিক্ষুব্ধতা তারা এখানে প্রদর্শন করে। তো এই যে আজকে যে মাহফুজ আলমের টিমের সদস্যদেরকে তার মানে হচ্ছে মাহফুজ আলমের লোকজনই আগে ব্যাড সাইন শো করেছে, দেন তাদেরকে পিটানো হয়েছে, হ্যাঁ, বিষয়টা তো এরকম। বিষয়টা ওরকমই দেখা যাচ্ছে, কারণ ওরা নর্মালি ওদের একটা জায়গায়, আমি যখন লাইভ, ওদের কিছু লাইভ আমি দেখছিলাম, ওরা একটা নির্দিষ্ট স্থানে বসে এটা করছিল। তখন পুলিশের কাছে অভিযোগ দিতে বলে একজন সরাসরি বলেই দিয়েছে। এবং যা যে লাঞ্ছনার শিকার হয়েছে তাকেও অনেকটা মারমুখী ভূমিকায় দেখা গেছে, যে বোঝা গেছে যে আসলে প্রভোকেশন তার দিক থেকেই প্রথম এসেছে। সচরাচর এই দেশে যারা ক্ষমতাসীন যেই যেই থাকেন, তারা সবসময় অনেক সময় ধৈর্যশীল থাকেন, কারণ এই দেশ তো আসলে গণতান্ত্রিক মূল্যবোধ বলেন, গণতন্ত্রের সূতিকাগার বলেন, এখানে যে ক্ষমতায় যারা থাকেন তাদের অনেক ধৈর্য প্রদর্শন করতে হয়। কিন্তু উম, তারা হয়তো সেটা এখানে প্রদর্শন করতে পারেনি, সেজন্যই তারা বিক্ষুব্ধ হয়ে, না হয় এতটা আক্রমণাত্মক হওয়ার কথা না, কারণ তারা নিজেরাই দাবি করছিল আমরা শান্তিপূর্ণ সমাবেশ করছি, সে কেন এটা শো করেছে। আচ্ছা, আমি শেষ করব আর একটা বিষয়, সেটা হচ্ছে এই যে এর আগে ডক্টর ইউনূস যখন আসলেন কিংবা আজকের ঘটনায় এগুলোতে আওয়ামী লীগ যে প্রতিবাদ সমাবেশগুলো করছে, তখন বিএনপির অবস্থাটা কি থাকে? লন্ডন বিএনপি, তাদের ভূমিকাটা কি থাকে? তারা কি বাধা দেয় বা নাকি ইউনূসের লোকজনের পক্ষে থাকে? আহ, আসলে যুক্তরাজ্য বিএনপি তাদের, বলা যায় অনেকটাই তাদের স্বাতন্ত্রতা বজায় রেখেছে এইভাবে যে তাদের সরাসরি কোনো অবস্থান দেখা যায় না, তাদের নেতা নেতৃত্বেরও ওরকম কোনো, অ্যাটলিস্ট মিডিয়ায় ওরকম কোনো ভূমিকা দেখা যায় না। তারা হয়তো অফিসিয়ালি বা জনসম্মুখের বাইরে কোনো সিদ্ধান্ত দিতে পারে, কিন্তু তাদের দৃশ্যমান কোনো ভূমিকা দেখা যায়নি। তো এটা বলা যায় তারা তাদের স্বাতন্ত্র্য ধরে রাখে আমার মনে হয়। আওয়ামী লীগ যে এর আগেও কর্মসূচি করেছে বা আজকেও যে কর্মসূচি করেছে, সেখানে বিএনপি কোনো বাধা দেয়নি বা এই ধরনের কোনো কিছুতে তারা যায়নি? না, বিএনপিকে দেখা যায়নি কোথাও। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ আবু সুফিয়ান। দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বা পরে দেখবেন, আপনারা শুনছিলেন যে লন্ডন থেকে সাংবাদিক আবু সুফিয়ান জানাচ্ছিলেন সেখানে এই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তিনি একটি প্রোগ্রামে গিয়েছিলেন এবং তার টিমের যে সদস্যরা
তারা সেখানে এই মাহফুজ আলমের আগমন উপলক্ষে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের তাদের প্রতিবাদ সমাবেশের দিকে তাকিয়ে মাহফুজ আলমের টিমের সদস্যরা ব্যাড সাইন দেখার ফলে এই সমাবেশের বা যারা প্রতিবাদ করছিলেন তারা পরে তাকে ধরে পিটুনি দিয়েছে এবং এই ঘটনায় মাহফুজ আলমও দীর্ঘ সময় অবরুদ্ধ ছিলেন। অর্থাৎ যখনই, এবং সাংবাদিক আবু সুফিয়ান যেটি শোনালেন যে যখনই লন্ডনে এই সরকারে কেউ যাবেন তাদেরকে বাধা দেয়া হবে, প্রতিবাদ জানানো হবে, এই সিদ্ধান্ত আওয়ামী লীগ এবং তাদের সমমনেরা নিয়ে রেখেছেন এবং সেখানে যারা আওয়ামী লীগের অন্য কোনো কর্মসূচিতেও আসেন না তারাও এই কর্মসূচিতে অংশ নেন। আশা করি সামনেও আমাদের সবার চোখ লন্ডনের দিকে থাকবে। সক্রেটিস মাহফুজ, বোতল মাহফুজ, সান্ডা মাহফুজ কিংবা চাঁদাবাজ মাহফুজ যে নামেই তাকে ডাকেন না কেন, কুফা যেন তার কিছুতেই ছাড়ছে না, সাথে পায়ে পায়ে হাঁটছেই। কদিন আগে নিউ ইয়র্কে গিয়ে ডিম খেলেন, ব্যাপক বেইজ্জতির মুখে কোনো মতে দৌড়ে সভাস্থলে ঢুকে রক্ষা পেলেন, কিন্তু ভেতরে যেও শান্তি পানি। ভেতরে গিয়ে আবার বিএনপির তোপের মুখে পড়েছে, বাইরে আওয়ামী লীগ, ভেতরে বিএনপি। যাই হোক, যে উদ্দেশ্যে আমেরিকা সফরে গিয়েছিলেন নাকানি চুবানিকে ফিরেছেন। তো 2-3 দিন আগে শুনলাম যে এই সান্ডা মাহফুজ নাকি লন্ডনে আসবেন। তো সেই থেকে আমি খুব চিন্তায় ছিলাম যে আরে বেচারা আবার লন্ডনে যে কি কাহিনী না ঘটায়। তো গতকাল লন্ডনে কি হয়েছে একটু দেখে আসি। গত লন্ডনে যে বিষয়টা হলো যে লন্ডনের যে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা আছেন তারা কিন্তু মাহফুজকে খুব কঠোরভাবে আগলে রেখেছেন বলা যায়। মাহফুজের গায়ে যেন ফুলের টোকাটাও না পড়ে সেই ধরনের নিশ্চিদ্ধ নিরাপত্তা ব্যবস্থা করেছেন এবং সভাস্থলে যথেষ্ট পুলিশ ছিল, কিন্তু আওয়ামী লীগের সমর্থক বা শেখ হাসিনার যারা সৈনিক লন্ডনে রয়েছেন তারা অনেকটা নাছোড় বান্দা, তারা সেখানেও গিয়েছেন বাগদা দিতে এবং মাহফুজকে না পেয়ে যেটা হয়েছে, কোনো একজন সেখান থেকে বেরোচ্ছিলেন তো সেখানে পুলিশও ছিল, এমন লাতিগুতা খাইছে বাইরে ভাই। কিন্তু বাঙালির লাতিগুতার হয়েছে, কিন্তু তাকে রক্ষা করার জন্য ব্রিটিশ পুলিশ যেভাবে তাকে টানাহেঁচড়া করে টেনে নিয়ে গেছে সেটা তো আরো কষ্টের। পুলিশের এই যে রক্ষার নামে আরো পেইন দেওয়া, এটা আমি ঠিক মানতে পারলাম না। যাই হোক, এখন এই যে লাতিগুতা খাইছে যিনি, ইনি কে, এটা নিয়ে এখন একটা ব্যাপক সমালোচনা হচ্ছে। অনেকেই বলছেন যে নেত্র নিউজের সাংবাদিক তাসনিম খলিল ইনি কিনা, কারণ তার খলিলের চুল কম এবং দাড়ি, এবং যিনি এখানে নির্যাতিত প্রহরিত হয়েছেন, লাতিগুতা খেয়েছেন, খলিলের সাথে তার চেহারার খুব মিল। তো অধিকাংশ লোকই ধারণা করেছে যে তাসনিম খলিল, কিন্তু আমিও একটু খুঁচিয়ে দেখতে গেলাম যে আসলে এটা কি তাসনিম খলিল কিনা, কিন্তু পরে দেখলাম যে না, এটা সাংবাদিক তাসনিম খলিল না। কিন্তু যিনি নির্যাতিত হয়েছেন তার পরিচয় পেয়ে আমার বুকটা একদম খান খান হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, এই ভদ্রলোক একজন ডাক্তার। তার ফেসবুক প্রোফাইলে তিনি লিখেছেন এনসিপি, তার মানে আমি ধরে নিচ্ছি তিনি এনসিপির সমর্থক, অনুসারী কিংবা নেতাও হতে পারেন, কারণ এনসিপির আবার এই গ্লোবাল অ্যালায়েন্স আছে, প্রবাসীদের নিয়েও তাদের একটা সাংগঠনিক ব্যাপার স্যাপার আছে। তো সেইটার আমি জানি না নেতা কিনা, কিন্তু ছেলেটা ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র। এইখানেই আমার একদম মানে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। আপনারা বিশ্বাস করেন, আমি যদিও এখন হাসতেছি কিন্তু আমার ভেতরটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে কি পরিমাণ কষ্ট আমি পেয়েছি। এই আবার ঢাকা মেডিকেলের ছোট ভাই, এই উত্তম উদ্যম মানে মাহফুজ সে বসে, কিন্তু মাহফুজের প্রতিনিধি হিসেবে যেটা মাহফুজের খাওয়ার কথা ছিল সেটা এই ছোট ভাই খাইছে। আমি সঙ্গত কারণেই তার নামটা বললাম না। তো এই হলো এবারে মাহফুজ রিলেটেড আপডেট। আরেকটা ছোট্ট ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই এই সময়ের খুব আলোচিত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের কথা মনে রাখছেন, যিনি বিএনপির নেতা হিসেবে এই মুহূর্তে
তিনি 3 মাসের জন্য বিএনপির সদস্য পদ থেকে শুরু করে সবকিছু থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়েছে সাংগঠনিক নির্দেশে। এমনি তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কিন্তু এখন আর তিনি না সদস্য না উপদেষ্টা, কোনো কিছুতেই নাই। 3 মাসের জন্য সবকিছু থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তো অ্যাডভোকেট ফজলুর রহমান এই সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে, বঙ্গবন্ধুর পক্ষে খুবই সোচ্চার, এবং এই যে তিনি সোচ্চার হচ্ছেন এটা রাজাকার শাবকদের পছন্দ হয়নি। এবং তার বাড়ির সামনে যে এই 4-5 জন মাদ্রাসার ছাত্র নামাজ পড়তেছে, আবার কিছু নেশাখোর যে ওখানে স্লোগান দিচ্ছে, তো এরকম একজন হিরোইন হলো তমা ফারিয়া। আপনারা তমা ফারিয়ার কথা মনে রেখেছেন নাকি ভুলে গেছেন? যাই হোক, আবার একটু ভিডিও দেখাই। কত টাকা দিছে রাজাকার বলার জন্য? বাবা তোমাকে ডাকছি বাবা, রাজাকার বাহিনী এসেছে। চিনতে পেরেছেন নিশ্চয়ই, এই তমা ফারিয়া গতকাল আরো 2 জন পুরুষ সহযোদ্ধা সহ গ্রেপ্তার হয়েছেন। তমা ফারিয়া হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন বাকছাসের কেন্দ্রীয় নেত্রী। তার সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এয়ারপোর্ট থানার সদস্য সচিব নোমান রেজা এবং যুগ্ম সদস্য সচিব তানজিল, এই 3 জন উত্তরার এক বাসায় গিয়ে চাঁদাবাজি করে 5,50,000 টাকা নিয়েছিলেন। এবং টাকাটা নিয়েছিলেন কিনা আমি জানি না, নাকি দাবি করেছিলেন, আনতে গিয়েছিলেন, হোয়াট এভার ইট ইজ, এই চাঁদাবাজির ঘটনায় গতকাল তারা গ্রেপ্তার হয়েছে। এবং এই খবরটা কিন্তু বাংলাদেশের মিডিয়া আপনি পাবেন না, এটা ব্ল্যাক আউট হয়ে গেছে। আমি বারবার বলেছি যে বাংলাদেশের মিডিয়া এখন শরণাতীত কালের সবচাইতে বেশি মানে দাসত্বের কাল পেরোচ্ছে। তারা মুখ খুলে সত্য প্রকাশ করতে পারে না, কলম খুলে সত্য কথা লিখতে পারে না। তো এরকম একটা পরিস্থিতিতে এই তমার ঘটনাটা জানিয়ে দিলাম। এবং কি স্পর্ধা এইসব তমাগঙে, যে তারা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মতো একজন মানে সাহসী মানুষের, একজন সম্মানিত মানুষের বাড়িতে যে এরকম ব্যাককুলের মতো কাজ করে এবং তাকে অসম্মান করার স্পর্ধা দেখায়। আমি ফজলুর রহমানের সাথে রাজনৈতিকভাবে দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু তাতে তো মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ভূমিকা খাটো হয়ে যায় না বা অস্বীকার করা যায় না। তিনি রাজনীতির বিভিন্ন ঘাট পেরিয়ে এসেছেন। তিনি একসময় বঙ্গবন্ধুর রাজনীতি করেছেন, একসময় জাতীয় ছাত্রলীগ, যেটা বাকশাল আব্দুর রাজ্জাক ভাইদের, সেটির ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলেন। তারপর তিনি আবার আওয়ামী লীগ করেছেন। তিনি 1986 সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পরবর্তীতে রাজনীতির নানান সমীকরণে তিনি বিএনপিতে গিয়ে ভিড়েছেন। হোয়াট এভার ইট ইজ, এই সামগ্রিকভাবে সব প্রক্রিয়া আমরা অপছন্দ করতে পারি, পছন্দ করতে পারি, তার সমালোচনা করতে পারি, কিন্তু তাকে তো তার বাড়ির সামনে গিয়ে আমরা এই মানে অশ্লীল ভাষায় গালাগালি করতে পারি না। এবং এই তমা ফারিয়ার যে অঙ্গটির কথা বলেছেন, এবং তার মুখে কোনো বিকার নেই, আমরা শুনে তো লজ্জা পেয়েছি যে এই জেনারেশন, এটা তো এই জেনারেশন কিন্তু না। এই জেনারেশন আমাদের ছেলেমেয়েরাই কিন্তু এই জেনারেশন, তাদের সাথে আমাদের পরিচয় আছে। স্পেশালি আমি আমার অনেক বন্ধুর ছেলে মেয়ের সাথে এমন ভাবে মিশি যে আমি তার বাবার বন্ধু হলেও আমি কিন্তু তাদের বন্ধুর মতো মিশি। এবং অনেকেই তাদের বাবার কাছে যে কথাগুলো বলে না, সে কথাগুলো আমাকে বলে। তাদের বাবা মা অনেক সময় আমাকে বলে যে মিল্টন দেখতো ওর ব্যাপারটা হয়েছে। তো এই যদি বলেন জেনজি সবাই এরকম তা না, এই তমা ফারিয়ারা হলো কুলাঙ্গার, সমাজের কুলাঙ্গার। এরা আপনার আমার সামাজিক অবস্থানকে যেমন বিবেচনায় নেয় না, তেমন বাংলাদেশকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এদের হাত থেকে রক্ষা করতে হবে। এদের যদি বাবা মা থেকে থাকেন বা এদের যদি অভিভাবক থেকে থাকেন, তাদেরও একটা দায়িত্ব আছে এইসব বিপদগামী কুলাঙ্গারদের অন ট্র্যাক ফেরানো। যাই হোক, মাহফুজের জন্য সমবেদনা, বেচারা যেখানেই যায় রক্ষা পায় না। দেশে গেলে বোতল খায়, বিদেশে গেলে ডিম খায়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।